বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে কক্সবাজার ও চট্টগ্রামে ৭ নম্বর বিপদ সংকেত জারি। প্রশাসনের জরুরি বৈঠক, উপকূলের অধিবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ। মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায়ে ফাঁসি বহাল। রাষ্ট্রপক্ষের সন্তোষ, রিভিউ আবেদন করবে আসামিপক্ষ। দেশে বিদেশে আনন্দ উল্লাস। সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচার পাননি, এই রায়ে বিএনপি মর্মাহত। দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, ঐতিহাসিক রায়ে কলঙ্কমুক্ত হচ্ছে দেশ, বলছে আওয়ামী লীগ। নদীতে অবৈধ ঘের নির্মাণকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। মাছের উৎপাদন বাড়াতে নদী ও খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার নির্দেশ। এবং মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ হয়ে শরীরের 4 অংশ জখম হলেও 7 মাসের শিশুর বেঁচে যাওয়া অলৌকিক ঘটনা, বলছেন চিকিৎসকরা। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলে 7 নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় জরুরি বৈঠক করে পূর্ব প্রস্তুতির কথা জানিয়েছে উপকূলীয় বিভিন্ন জেলা প্রশাসন। আবহাওয়া বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেন বৃহস্পতিবার দুপুর নাগাদ চট্টগ্রাম ও বরিশালের মাঝামাঝি এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এ সময় 4 থেকে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস বইছে। বৈরী আবহাওয়ার কারণে বুধবার রাত 9টার দিকে কক্সবাজারের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় কক্সবাজারের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জেলার 8 উপজেলার উপকূলীয় এলাকার মানুষজনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় পটুয়াখালীতে জরুরি সভা করেছে জেলা প্রশাসন। এ সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নিতেও বলা হয়। এছাড়া সাগরে মাছ ধরার ট্রলারগুলোকে তীরবর্তী এলাকায় অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। পটুয়াখালী, বরগুনা সহ এই সব এলাকার উপকূলীয় এলাকায় 5 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকে, সেজন্য আমরা সকলকে সতর্ক করেছি। এভাবে সকলে সতর্ক আছে। আমাদের রেড ক্রিসেন্ট বাহিনী তারা যে কোনো মুহূর্তে যেন দুর্যোগ কবলিত এলাকায় মানুষের সাহায্যে এগিয়ে যেতে পারে, তাদেরকে সতর্ক রাখা হয়েছে। মাইকিং করে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, নিম্নাঞ্চলের যে জনসাধারণ সেখানে বসবাস করছে তাদেরকে সরিয়ে নিয়ে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যেতে বলেছি। এবং একই সাথে মাছ ধরার যে ট্রলার এবং মাঝিমালা যারা আছে তাদেরকে অবশ্যই তীরে অবস্থান করতে বলেছি এবং নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। এছাড়া আমরা সকল আশ্রয় কেন্দ্রগুলো খুলে দিতে বলেছি, যাতে করে নিম্নাঞ্চলের মানুষগুলো সরাসরি সেখানে গিয়ে অবস্থান নিতে পারে। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন আমাদের রিপোর্টার কমল দে। ঘূর্ণিঝড় কোমেনের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ কবির। যে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে কিন্তু কক্সবাজার, চট্টগ্রাম উপকূলে তীব্র বৃষ্টি শুরু হয়েছে, প্রবল বর্ষণ শুরু হয়েছে। সে সাথে সাগর কিন্তু উত্তাল হয়ে উঠেছে। অর্থাৎ গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরে কোমের নাম ধারণ করেছে। এক্ষেত্রে এটা আমরা সর্বশেষ যেটুকু জানতে পেরেছি যে চট্টগ্রাম বন্দর থেকে বর্তমানে 110 কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে 85 কিলোমিটার, এছাড়া মংলা বন্দর থেকে 170 কিলোমিটার এবং কক্সবাজার উপকূল এলাকা থেকে 105 কিলোমিটার দূরে অবস্থান করছে। আর এটি তীব্রতর গতিবেগ নিয়ে এটা আগামীকাল সকাল থেকে দুপুর নাগাদ চট্টগ্রাম এবং বরিশালের উপকূলীয় এলাকায় অতিক্রম করবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এক্ষেত্রে এই যে নিম্নচাপ, সেই নিম্নচাপের নাম দেওয়া হয়েছে কোমেন। আর এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং নোয়াখালী, চাঁদপুর, ফেনী যে উপকূলীয় এলাকা রয়েছে সেখানে 5 থেকে 7 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্ট, যে পয়েন্টটা এখন ভাটার সময় হলো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশাল বিশাল যদি ঢেউ আসছে এবং সে সাথে ঝড়ো হাওয়া এবং বাতাস বয়ে যাচ্ছে। এছাড়া অন্যান্য সময়ে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় এই রাতের বেলাও কিন্তু শত শত লোক বা হাজার হাজার পর্যটক থাকলেও কিন্তু যেহেতু এই ঘূর্ণিঝড়ের প্রভাব অর্থাৎ কোমেনের প্রভাব হওয়ায় এবং যেতে
বৃষ্টি হচ্ছে এবং ঢেউ বড় আকৃতির, সে কারণে কিন্তু এখন পুরো এলাকাটি পর্যটক শূন্য। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রাম কক্সবাজার উপকূলীয় এলাকার থেকে কিন্তু লোক সরিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম চট্টগ্রামের জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে। তারা জানিয়েছেন আমাদেরকে সীতাকুণ্ড, আনোয়ারা এবং বাঁশখালী যে উপকূলীয় এলাকা রয়েছে সেখান থেকে হাজার হাজার বাসিন্দাকে তারা সরিয়ে নিয়েছে, যাতে জল উচ্ছ্বাস হলে কোনো রকম প্রাণঘাতী ঘটনা না ঘটে। এক্ষেত্রে আবহাওয়া অফিস বলছে এই কোমেনের প্রভাবে কিন্তু 5 থেকে 7 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে দুর্গত এলাকায়। সে কারণে কিন্তু তারা লোকজনকে সেখান থেকে সরিয়ে নিচ্ছে। একইভাবে কক্সবাজার, চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার সহ আশপাশে যে উপকূলীয় এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। আর কিছুক্ষণ আগে কিন্তু প্রবল বাতাস শুরু হয়েছিল। আমরা দেখেছি রামু বাইপাস এলাকার মধ্যে কিছু আমরা বিপুল পরিমাণ গাছ রাস্তার পাশে পড়ে আছে, অর্থাৎ যে বাতাস সেই বাতাসের প্রভাবে কিন্তু গাছ পড়ে আছে। অর্থাৎ এখন পর্যন্ত যে আবহাওয়া অফিসের যে তথ্য সে অনুযায়ী বলছে এই নিম্নচাপটি 180 কিলোমিটার গতিবেগে বাতাস আঘাত হানার জন্য এগিয়ে আসছে এবং এটি আগামীকাল সকাল থেকে দুপুর নাগাদ চট্টগ্রাম এবং বরিশালের মাঝামাঝি অতিক্রম করে যাবে বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত কক্সবাজার থেকে এ ছিল ঘূর্ণিঝড় কোমেনের সর্বশেষ খবর। কমল দে আমাদেরকে জানাচ্ছিলেন কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে ঘূর্ণিঝড় কোমেনের আপাতত পরিস্থিতি। এবার অন্যান্য প্রসঙ্গ। ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে ট্রাইব্যুনাল থেকে সাজা পাওয়া একটি অভিযোগে খালাস দেওয়া হয়েছে তাকে। বুধবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এদিকে রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও রিভিউ পিটিশন করার কথা জানিয়েছেন আসামি পক্ষ। রিপোর্ট খান মোহাম্মদ রুমেলের। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে 2013 সালের 1 অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই বছরের 29 অক্টোবর খালাস চেয়ে আপিল করেন তিনি। চলতি বছরের 16 জুন শুরু হয় আপিল শুনানি। 13 কার্যদিবস শুনানি শেষে বুধবার রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ। রায়ে কুন্দেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যা, রাউজানের সুলতানপুর গ্রামে 3 জনকে হত্যা, রাউজানের 69 পাড়ায় 50 থেকে 55 জনকে হত্যা এবং চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজাফফর আহমদ ও তার ছেলে শেখ আলমগীরকে হত্যার দায়ে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় বহাল রাখেন আপিল বিভাগ। তবে সতীশ চন্দ্র পাল হত্যার দায়ে ট্রাইব্যুনালের দেয়া 20 বছরের কারাদণ্ড থেকে খালাস দেয়া হয় এই বিএনপি নেতাকে। ট্রাইব্যুনাল 9টি চার্জে সালাউদ্দিন কাদের চৌধুরীকে দোষী সাব্যস্ত করেছিলেন। তার ভিতরে আপিল বিভাগ শুধুমাত্র একটি চার্জের থেকে তাকে অব্যাহতি প্রদান করেছেন, যে যুদ্ধাপরাধের জন্য তিনি অভিযুক্ত, যে মৃত্যুদণ্ড আমরা বলেছিলাম, প্রত্যাশা করেছিলাম, সেটা বহাল রইল। তবে আসামি পক্ষের আইনজীবী বলছেন রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে রিভিউ পিটিশন দায়ের করবেন তারা। রায় সম্বন্ধে আমাদের কোনো বক্তব্য নেই, তবে আমরা বলতে চাই যে মিথ্যা সাক্ষ্যর উপরে ভিত্তি করে ট্রাইব্যুনাল তাকে যে সাজা দিয়েছিল আপিল বিভাগ সেটাই অনুমোদন করেছে এবং আমরা আশা করি আমরা রিভিউ ফাইল করব। সালাউদ্দিন কাদের চৌধুরীর এই মামলাটি সহ মানবতা বিরোধী অপরাধের 5টি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলো। এর আগে জামায়াত নেতা কাদের মোল্লা, দেলাওয়ার হোসেন সাইদি, মোহাম্মদ কামরুজ্জামান ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মানবতা বিরোধী অপরাধের মামলার নিষ্পত্তি হয়েছে। ট্রাইব্যুনালের রায় ফাঁসের চেষ্টা করা, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অসৌজন্যমূলক আচরণ করা, দমভুক্তি করা সহ নানা কারণে আলোচিত ছিল এই মামলা। তবে সংশ্লিষ্টরা বলছেন ট্রাইব্যুনালের রায় আপিল বিভাগেও বহাল থাকায় সেই সত্যটি আবারও প্রতিষ্ঠিত হলো আইনের চোখে সবাই সমান। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায় নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপি বলেছে এই রায়ে দল বিক্ষুব্ধ ও মর্মাহত। বলা হয়েছে সালাউদ্দিন কাদের ন্যায় বিচার পাননি। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এই প্রতিক্রিয়া জানান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ব্যাপারে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনালের প্রদত্ত রায় বহাল রাখায় আমরা হতাশ, বিস্মিত ও বেদনাহত হয়েছি। তিনি ন্যায় বিচার লাভ করেননি, অন্যায্যভাবে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আমরা এই রায়ে সংক্ষুব্ধ ও সত্যিই মর্মাহত। আমাদের দল মনে করে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আমাদের দল আরও মনে করে জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আনীত অভিযোগের বিচারে আইনি স্বচ্ছতার অভাব ও নানা ত্রুটি বিচ্যুতি রয়েছে। প্রত্যাশা করব এ রায়ের রিভিউ চলাকালে ভবিষ্যতে জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচার থেকে যেন বঞ্চিত না হন।
সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখাকে ঐতিহাসিক রায় হিসেবে উল্লেখ করেছে আওয়ামী লীগ। এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে বলেও মন্তব্য করেছে দলটি। দলীয় সভাপতির ধানমন্ডির কার্যালয়ে বুধবার দুপুরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। এটি একটি ঐতিহাসিক রায়। এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। বাংলাদেশ বিচারহীনতার সংস্কৃতি ও কলঙ্ক মুক্তির আরো এক ধাপ এগিয়ে গেছে। আমরা স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, খালেদা, তারেক, বিএনপি, জামাত, শিবির যতই সহিংসতা, নাশকতা, ষড়যন্ত্র, ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাক না কেন, মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে সম্পন্ন হবেই। এদিকে ফাঁসির রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছেন প্রসিকিউশন মুক্তিযুদ্ধ মামলার তদন্ত সংশ্লিষ্টরা। বুধবার সকালে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মামলার রায় দ্রুত কার্যকরেরও দাবি জানিয়েছেন তারা। এত বড় একজন ঘৃণ্য মানুষ যে এত মানুষকে হত্যা করেছে, শুধু তাই নয়, যিনি জাতীয় পতাকাকে, জাতীয় সঙ্গীতকে পর্যন্ত ব্যঙ্গ করার মতো দুঃসাহস দেখিয়েছেন, সেই মানুষটির এই বিচারে আমরা সন্তোষ প্রকাশ করছি। এত বছর পরে হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো এবং তার যে ভিকটিমরা, যাদেরকে তিনি হত্যা করেছেন, নিরীহ নিরস্ত্র বাঙালিদেরকে, এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে তার যে সাম্প্রদায়িক একটি জিঘাংসা উনি নিয়েছেন, আজকে মনে হয় যে সেই সত্যটি প্রতিষ্ঠিত হলো যে এই বাংলাদেশ আসলে অসাম্প্রদায়িক বাংলাদেশ। জাতির কাছে, হাইকোর্ট, সুপ্রিমের কাছে অনুরোধ থাকবে, এদেরকে যারা জাতীয় পতাকা দিয়ে মন্ত্রিত্ব দিয়েছে, এই 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত পতাকাকে যে মা বোনরা ধর্ষিত হয়েছে, যারা বুদ্ধিজীবীরা স্বজন হারিয়েছে, আজকে আমাদের দাবি তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ফাঁসির যোগ্য অপরাধ উনি করেছিলেন, ওনার অ্যাকচুয়াল পার্টিসিপেশনও ছিল এবং তার নেতৃত্বও ছিল। এই দুইটা সবগুলো ঘটনাতে আজকে 43 বছর পর বাংলাদেশের সুপ্রিম কোর্ট একজন যথোপযুক্ত বিচার করে জাতিকে, সারা পৃথিবীকে কলঙ্ক মুক্ত করলো। আমরা মুক্তিযোদ্ধারা সুপ্রিম কোর্টের রায়কে স্যালুট জানাচ্ছি। প্রবাসের সময়ে আরো থাকছে, ঢাকা টেস্টে 5 দিন ভালো খেলে সিরিজ জেতার প্রত্যয় টাইগারদের। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চায় প্রোটিয়ারা। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। নদীতে অবৈধভাবে ঘের নির্মাণ করে যারা মাছ চাষ করছে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি মাছের উৎপাদন বাড়াতে নদী ও খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার সকালে রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহ 2015 উদ্বোধন করে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, সরকারের প্রচেষ্টায় মাছে ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়েছে। নদীমাতৃক বাংলাদেশে মানুষের প্রধান খাদ্য মাছ। একসময় মাছের প্রধান উৎস ছিল নদী, খাল, বিল। কিন্তু সময়ের পরিক্রমায় মানুষ বেড়েছে আর কমেছে নদীর পানির প্রবাহ। আর অতিরিক্ত মানুষের জন্য তাগিদও রয়েছে মাছের উৎপাদন বৃদ্ধির। এ লক্ষ্যের কথা মাথায় রেখে প্রতি বছর পালন করা হয় জাতীয় মৎস্য সপ্তাহ, নেওয়া হয় নানা কর্মসূচি। এবারের মৎস্য সপ্তাহ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মাছের উৎপাদন বাড়াতে স্বাভাবিক রাখতে হবে খালবিলের পানির প্রবাহ। সুন্দরবনে একটা কথা বলবো যে কিছু কিছু খাল খুব গুরুত্বপূর্ণ, অথচ সেখানে অনৈতিকভাবে কিছু মৎস্য চাষ করা হয় যা আমাদের ওই সুন্দরবন নদীর জন্য ক্ষতি। তাদের বিকল্প ব্যবস্থা করতে হবে, বিকল্প ঘেরের ব্যবস্থা করতে হবে, কিন্তু নদীর যে পানির ধারাটা যেন কোনো রকম ব্যাহত না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। কাজে এটা যত কঠোর পদক্ষেপ হোক নিতে হবে। এখানে কারা আছে, এত প্রভাবশালী কে যে আমার খাল নষ্ট করতে পারে, এটা কিন্তু করতে দেওয়া যাবে না। শেখ হাসিনা বলেন, বিশ্বজুড়ে প্রবাসী 1 কোটি বাঙালির কথা মাথায় রেখে গুরুত্ব দেয়া হচ্ছে মৎস্য প্রক্রিয়াজাতকরণ এবং তা রপ্তানির ওপর। আর এক্ষেত্রে মাছের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। ফরমালিন নিয়ন্ত্রণে আমরা সক্ষমতা অর্জন করেছি এবং চিংড়ি রপ্তানি নিয়ে প্রায় সমস্যা হতো। এমনকি 96 সালে যখন সরকারে আসি তখন আমরা দেখেছিলাম এই চিংড়ি রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল এবং
সেটা আমাদেরই কিছু অসৎ ব্যবসায়ীদের কারণে। কারণ চিংড়ির মধ্যে লোহা ঢুকিয়ে দিয়ে চিংড়ির ওজন বাড়িয়ে যদি বিদেশে পাঠানো হয়, বিদেশিরা নিশ্চয়ই সেই লোহা খাবে না, কিন্তু মাঝখানে ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশ। এই ধরনের কিছু কর্মকাণ্ড কেউ কেউ করে থাকে, কাজে এই বিষয়টা আরো ভালোভাবে লক্ষ্য রাখা একান্তভাবে প্রয়োজনীয় বলে আমি মনে করি। অনুষ্ঠানে মাছ চাষে সফলতার জন্য 20 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে দেয়া হয় জাতীয় মৎস্য সপ্তাহ পদক। পরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এবার বিস্ময়কর শিশুর খবর। শিশুটি ছিল মাতৃগর্ভে, সঠিক সময়ে জন্মের ছিল আরো 3 মাস বাকি, কিন্তু মাগুরা ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষের এক পর্যায়ে মায়ের পেটে থাকা অবস্থায় সে গুলিবিদ্ধ হয়। পিঠে গুলি লেগে শরীরের 4টি অংশ জখম হয়। গুলিবিদ্ধ এই নবজাতকের বেঁচে যাওয়াটাকে অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন চিকিৎসকরা। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাতিলা শারমিন। মায়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল 34 সপ্তাহের ভ্রূণ। যে কোনো ধর্ম, বিজ্ঞান বা মানব সভ্যতার ইতিহাস মতে একজন মানব শিশুর জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা এটি। মানুষের নৃশংসতা মাতৃ জঠরে নিরাপদ হতে দেয় না শিশুকে। চলতি মাসের 23 তারিখ মাগুরার দোয়ারপাড়ায় ঘটে এমন একটি অমানবিক ঘটনা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হন সন্তান সম্ভবা নাজমা বেগম। আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এক কন্যা শিশুর জন্ম দেন নাজমা। মৃত নয়, জীবিত। চিকিৎসকরা যাকে দেখছেন অলৌকিক ঘটনা হিসেবে। ওর গুলিটা গিয়েছে বুকের পিছন দিক থেকে সামনের দিকে এসেছে। গুলিটা পাস করার সময় ওর ডান দিকের গলায় এবং ডান হাতের তালুতে ওর আঘাত লেগেছে। বুকের এক্সরেটা দেখে এখান থেকে যেটা লাগছে সেটাতে হচ্ছে যে মায়ের গর্ভে যখন থাকে তখন সাধারণত ফুসফুসগুলা কোলাপসড অবস্থায় থাকে, কারণ তখনও তো সে শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করেনি। প্রথম মায়ের পেট থেকে বের হয়ে কান্না শুরু করে, তখনই বাতাস ঢোকার কারণে ফুসফুসটা ফুলে আসে। বুলেট যখন চলে গিয়েছে ওর ফুসফুসে কোনো রকম ইনজুরি করতে পারে নাই। এটা বাচ্চার জন্য একটা সৌভাগ্য, প্লাস আরো একটা ভাগ্যের ব্যাপার, ওর রিবসেও কোনো ক্ষতি করতে পারেনি। আমার মনে পড়ে না কখনো মাতৃগর্ভে থাকা কোনো শিশু বুলেট বিদ্ধ হয়ে আমাদের কাছে এসছে। এটা যদি চুল পরিমাণ সরে যেত তাহলে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারত। কাজে এটা আসলে একটা মিরাকেল। এই ধরনের একটা মারাত্মক ইনজুরির পরেও আমরা বাচ্চাটাকে এখনো বেঁচে আছে। সঠিক সময়ের আগে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, শুধু তাই না তার শরীরের ওজনটাও কম। এই দুটো সমস্যা যে বাচ্চাদের থাকে তাদের কিন্তু নানাবিধ সমস্যা হতে পারে, বিশেষ করে জন্মের প্রথম 1 মাস। এখন পর্যন্ত বাচ্চা মাশাআল্লাহ খুবই ভালো আছে। সে নিজেই খাওয়া দাওয়া করছে, পায়খানা প্রস্রাব সব নিয়মিত আছে। ডাক্তার সবসময় বলে মায়ের দুধের জন্য, তা মাকে তো এনে আনার কোনো ব্যবস্থা আমাদের নেই। তা আমরা কয়টু দুধ খাই বাচ্চাকে বাঁচায় রাখতেছি। আমরা তো বিশ্বাসই করতে পারতেছি না যে আমাকে মন ভালো হয়ে যাবে। স্থিতিশীল হলেও 2 সপ্তাহের নিবিড় পর্যবেক্ষণের পরেই নবজাতকটির অবস্থা সম্পর্কে জানা যাবে, এমনটি জানিয়েছেন চিকিৎসকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আবারও সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় প্রসঙ্গ। মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের চূড়ান্ত রায়ে ফাঁসির আদেশ বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। রায় ঘোষণার আগে বুধবার সকাল থেকেই মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে সমবেত হন। রায় শোনার পরপরই তারা আনন্দ উল্লাস প্রকাশ এবং রাজাকার বিরোধী স্লোগান দেন। এ সময় মিছিলের প্রস্তুতি নিলে রাস্তায় যানজটের আশঙ্কায় তাদের বিরত থাকতে অনুরোধ জানায় পুলিশ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান সরকার সাংবাদিকদের জানান, এই রায়ের মাধ্যমে আবারও ন্যায় বিচার পেয়েছেন বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ। যে কোনো ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গণজাগরণ মঞ্চের কর্মীরা রাজপথে থাকবেন বলেও তিনি উল্লেখ করেন। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহারকারী সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের বাসভবন গোটস হিলকে মুক্তিযুদ্ধ জাদুঘর হিসেবে রূপ দেওয়ার দাবি উঠেছে। বুধবার আপিল বিভাগের রায় ঘোষণার পর তা দ্রুত কার্যকরের পাশাপাশি জাদুঘর প্রতিষ্ঠার এই দাবি জানান মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষ। এদিকে রায় ঘোষণার পর চট্টগ্রাম সহ তার জন্মস্থান রাউজানে আনন্দের বন্যা বয়ে যায়। গণজাগরণ মঞ্চ, মুক্তিযোদ্ধা সংসদ সহ অন্য সংগঠনগুলো মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
1971 সালের আগে থেকেই নগরীর জামাল খান এলাকার বিশাল পাহাড়ে নির্মিত এ বাসাটিকে বাসভবন হিসেবে ব্যবহার করতেন মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরী। এ সময় তার ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীও থাকতেন এ বাসায়। মুক্তিযুদ্ধ শুরু হলে সালাউদ্দিন কাদের চৌধুরী জান্তারা খচিত শহরের এ বাসাটিকে ব্যবহার করতেন মুক্তিযোদ্ধা এবং মুক্তিকামী সাধারণ মানুষকে নির্যাতনের কেন্দ্র হিসেবে। নগরী ও আশপাশের জেলা থেকে মুক্তিযোদ্ধাদের ধরে এনে এখানে নির্যাতন চালানো হতো। নির্যাতনের শিকার হয়ে অনেক মুক্তিযোদ্ধা মৃত্যুবরণের পাশাপাশি পঙ্গুত্ব বরণ করেছেন। এ অবস্থায় মুক্তিযুদ্ধের স্মৃতিবহ এই গুডসিলকে মুক্তিযুদ্ধের জাদুঘরের রূপ দিয়ে দাবি সম্মুখ সমরের যোদ্ধাদের। মুক্তিযুদ্ধের পক্ষের লোকদেরকে যেখানে দিনের পর দিন রাতের পর রাত যেখানে হত্যা করা হয়েছে, সেই গুডসিলকে মুক্তিযুদ্ধ জাদুঘর করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমাদের প্রত্যাশা হলো তার রায় দ্রুত কার্যকরী করা, এবং দ্রুত কার্যকরী করলে বাংলাদেশের এই যে চট্টগ্রামের যে আবম জনতা, তার যে অত্যাচার, অনেক শহীদ পরিবার আত্মা শান্তি পাবে। একসময় সাকাত চৌধুরীর জন্মস্থান উত্তর চট্টগ্রামের রাউজান তার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, যে কারণে রায় ঘোষণার পর অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়। কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। তার অনুসারীদের কাউকে রাস্তায় তো দেখাই যায়নি, বরং সেখানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেজন্য রৌদনবাসী আজকে অনেক আনন্দ এবং খুশি। আমরা এটা কার্যকরের অপেক্ষায় থাকবো, চেয়ে থাকবো। এদিকে নগরীতে মিছিল সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ এবং গণজাগরণ মঞ্চ। চট্টগ্রামবাসী সহ সারা বাংলাদেশের মানুষ আজকে ঈদের আগের দিনের যে চাঁদ রাত বলি আমরা, সে চাঁদ রাত উদযাপন করব। এখন নগরীর পাহাড়ের চূড়ায় অবস্থিত 3টি পৃথক বাসভবন রয়েছে। স্বাধীনতার পরও এই গুডসিলকে বাসস্থান হিসেবে ব্যবহার করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। এমনকি গ্রেপ্তার হওয়ার আগে চট্টগ্রাম আসলে সালাউদ্দিন কাদের চৌধুরী এখানেই থাকতেন। বর্তমানে এখানে স্থায়ীভাবে কেউ না থাকলেও মাঝে মাঝে তার ভাই গিয়াস কাদের চৌধুরী এবং সাইফুদ্দিন কাদের চৌধুরীর পরিবার সময় কাটান। বিরোধী ট্রাইব্যুনালের তদন্তকারী দল এখান থেকে নির্যাতনের অনেক তথ্য প্রমাণ সংগ্রহ করে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল থাকায় স্বস্তি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। আপিলের রায় জানতে অপেক্ষমান মুক্তিযোদ্ধাদের সঙ্গে সাধারণ প্রবাসীরাও সমাবেশের স্থলে জড়ো হন। মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ ও মা বোনের সম্ভ্রমের সম্মানে এ রায়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, এর মাধ্যমে জাতি কিছুটা হলেও ঋণমুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্টুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাকা চৌধুরীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া রায় ঘোষণার সঙ্গে সঙ্গে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অপেক্ষমান গণজাগরণ মঞ্চের কর্মীরা উল্লাসে ফেটে পড়েন। তাদের সঙ্গে যোগ দেন মুক্তিযোদ্ধা সহ প্রবাসী নারী পুরুষরাও। ফাঁসির রায় বহালে সন্তোষ প্রকাশ করেন তারা। সাকা চৌধুরীর রায় পূর্ণ বহাল রয়েছে, এটা হবারই কথা। এটা যদি না হইতো বাংলাদেশের বিচার বিভাগের প্রতি মানুষের বিশ্বাস উঠে যেত। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যথাযথভাবে এই বিচার সম্পন্ন করেছে, এই জন্য আমরা বিচার বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি। সাকা চৌধুরীর মতো মানুষের সে রায়টা যে বলবৎ থাকলো, সেটাতে আমি খুশি। আমরা মুক্তিযুদ্ধ করতে পারিনি, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা আমরা লালন করি এবং আমরা মনে করি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে টিকিয়ে রাখার জন্য আমরা প্রত্যেকে এক একজন মুক্তিযোদ্ধা। আজকে আমরা অনেকটা ঋণ মুক্ত হলাম বলে আমি আজকে অত্যন্ত আনন্দিত হয়েছি। বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, এ রায়ে জনগণের আশা আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে। বাংলাদেশের বুকে আমরা অবশ্যই রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। সঠিক রায় দেওয়ার জন্য বিচার ব্যবস্থাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সমাবেশে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক সাংবাদিক মুজাহিদ আনসারী, কমিউনিটি নেতা জয়নাল আবেদিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, গণজাগরণ মঞ্চের মিনহাজ আহমেদ, মিথুন আহমেদ সহ অনেকে। ৭১-এর শহীদদের প্রতি, আমাদের জাতির প্রতি যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট আমার বিচারপতিরা দেখিয়েছেন। শহীদদের বিদেশি আত্মার প্রতি শান্তি দেওয়ার জন্য তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা প্রবাসের সকল মানুষের পক্ষ থেকে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে অভিনন্দন জানাচ্ছি। একজন যুদ্ধাপরাধী যথার্থ শাস্তির রায় ঘোষণায় আনন্দ প্রকাশের সঙ্গে সঙ্গে পড়ে যায় একে অপরকে মিষ্টিমুখ করারও ধুম। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে নিজেদের নিয়োজিত রাখতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বুধবার বঙ্গভবনে জেলা প্রশাসকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে রাষ্ট্রপতি আরো বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অনেকাংশে নির্ভর করে জেলা প্রশাসকদের ওপর।
তাই তাদের মেধা ও দক্ষতা দারিদ্র্যমুক্ত দেশ গঠনে ভূমিকা রাখবে। মনে রাখবেন, মনে করবেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে জনগণের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখাই আপনাদের মূল দায়িত্ব। জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন ভাতা হয়। জনগণ ভালো থাকলে আপনারা সবাই ভালো থাকব। তাই আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে সেবামুখী মনোভাব নিয়ে দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে হবে। আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে প্রতিটি জেলা থেকে একটি করে পণ্য বিদেশে রপ্তানি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অন্যদিকে বুধবার সম্মেলনের দ্বিতীয় দিনে প্রত্যন্ত অঞ্চলে আরও বেশি গুদাম তৈরি করা প্রয়োজন বলে খাদ্যমন্ত্রীকে জানিয়েছেন জেলা প্রশাসকরা। এ সময় খাদ্যমন্ত্রী পর্যাপ্ত গুদাম নির্মাণের আশ্বাস দেন। এছাড়া জেলা প্রশাসকরা পররাষ্ট্রমন্ত্রীর কাছে ওই মন্ত্রণালয়ের কিছু কাজ জেলা পর্যায়ে সমাধানের ব্যবস্থা করারও আহ্বান জানান। এছাড়া পরিবেশ ও বনমন্ত্রীর সঙ্গে বৈঠকে এবছর 8 কোটি গাছ লাগানো এবং চরাঞ্চল ও পতিত জমিতে বনায়ন কার্যক্রম গ্রহণ করার সিদ্ধান্ত হয়। বেসিক শিল্প নগরীতে অব্যবহৃত প্লট বরাদ্দ বাতিল করে নতুন করে বরাদ্দ দিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর প্রতি অনুরোধ জানান ডিসিরা। খাদ্য মন্ত্রণের কাছে তাদের যে চাহিদা ছিল সবচেয়ে বেশি, সেটা হচ্ছে বিভিন্ন এলাকায় তাদের খাদ্য গুদামের প্রয়োজন। অনেক খাদ্য গুদাম তারা নষ্ট হয়ে গেছে বা নতুন খাদ্য গুদামের দরকার, সেই চাহিদাই তারা সবচেয়ে বেশি দিয়েছে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি 1,05,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন আমাদের খাদ্য গুদাম তৈরি হচ্ছে জিওবির ফান্ডে। বর্তমানে আমাদের 19 লক্ষ মেট্রিক টন খাদ্যের ধারণ ক্ষমতা আছে, সেটা আমরা ইনশাল্লাহ সামনে 25 লক্ষ মেট্রিক টনে উন্নতি হবে। তাদের এটাই সবচেয়ে বড় চাহিদা ছিল, আমরা সেটা ফুলফিল করবো বলতে পারছি। ইনশাল্লাহ আমরা ফুলফিল করবো। অল্প সময়ের জন্য যদি যাওয়া আসা করে, এই পাশ থেকে বাংলাদেশ থেকে ভারতে যায় বা ভারত থেকে বাংলাদেশে, যে এইটা স্থানীয়ভাবে ডিসিদেরকে দেওয়া যায় কিনা, যে আমাদের ডিসি ওদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম। তো এটা আমরা দেখব, এটা অবশ্যই ভালো প্রস্তাব এবং আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব এই ডেপুটি কমিশনার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ভারতীয় সাইডে তারা স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে যদি তারা সমাধান করতে পারেন, তো এটা আমাদের জন্য ভালো হবে। ইতিমধ্যে আমরা নিম্ন মধ্যমের দেশে রূপান্তরিত হয়েছি এবং আশা করি আমরা আগামী 3 বছরের মধ্যে আমরা মধ্যমের দেশে রূপান্তরিত হব। সেই কারণে আমাদের এক্সপোর্ট বাড়াতে হবে এবং পণ্যের বহুমুখীকরণ করতে হবে, বাজার বহুমুখীকরণ করতে হবে এবং আমরা একটা প্রতিটি জেলায় একটা পণ্য চিহ্নিত করার আমরা নির্দেশ দিয়েছি, যে একটা পণ্য ভালোভাবে চিহ্নিত করে সেটাকে আমরা নার্সিং করে আমরা যাতে সেই পণ্যটাকে আমরা রপ্তানি করতে পারি। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, ODOP, এর মাধ্যমে আমাদের পণ্য বহুমুখীকরণ করার আমরা চেষ্টা করব। স্থানীয় পর্যায়ে সুপেয় পানি নিশ্চিত করার পাশাপাশি জেলা পরিষদের মালিকানাধীন সব পুকুর, দিঘি অবৈধ দখলমুক্ত করে তা সংস্কারের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। সম্মেলনের দ্বিতীয় দিনে বুধবার বিকেলে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের একথা জানান। মাঠ পর্যায়ে যেসব সমস্যা, সেসব বিষয়গুলো আমরা অত্যন্ত সুচিন্তিতভাবে তুলে ধরেছে। গ্রামীণ ওয়াটার সাপ্লাইতে পলিউশনের মাত্রা বেড়ে যাচ্ছে দিনকে। ডিসিদের নির্দেশনা দিচ্ছে সরোবর, ব্যান্ড, দিঘি, যেগুলা রাজা রাজ্যের আমলায় তারা করে রেখে গেছে, সেইগুলোর পুনরুদ্ধার করতে হবে, আবার নতুন করে সেসব কাটতে হবে। সুপেয় পানির ব্যবস্থা আমরা করতে পারবো যেখানে কেমিক্যাল রিয়াকশন নাই। এই পানির আধারটা গ্রাউন্ড ওয়াটারের সিপেজের ভিতরে ঢুকবে এবং ধীরে ধীরে আগামী 4-5 বছরের মধ্যে ওয়াটার লেভেলটা আমরা আবার তার পূর্ব অবস্থানে ফেরত নিয়ে আসতে পারব। 2015-16 অর্থ বছরের জন্য 1,601 কোটি 95 লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুধবার দুপুরে উত্তরা কমিউনিটি সেন্টারে মেয়র আনিসুল হক এ বাজেট ঘোষণা করেন। এ সময় 2014-15 অর্থ বছরের সংশোধিত 803 কোটি 19 লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়। নতুন বাজেটে বর্জ্য ব্যবস্থাপনা, গ্রিন ঢাকা, মশক নিধন ও সেবা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মেয়র বলেন, বাজেটে সরকারি অনুদানের চেয়ে রাজস্ব আহরণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। 2015-16 অর্থ বছরে নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে
882,15,00,000 টাকা। ডিএনসিসির পরিচালন ব্যয় অর্থাৎ কর্মচারী কর্মকর্তাদের বেতন ভাতা, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও বিদ্যুৎ সহ অন্যান্য খাতে 310,15,00,000 টাকার প্রাক্কলন করা হয়েছে। আমাদের টাকার প্রতুলতা নেই, কিন্তু আমাদের কমিটমেন্ট আছে। আমরা মনে করি এই বোর্ড, যারা নির্বাচিত বোর্ড, 5 বছর পর দেখবেন আমরা ওই সুনামে এই ডিএনসিসি যাবে। ঢাকার জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। বুধবার দুপুরে নগর ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জলাবদ্ধতা নিরসনে স্থপতি ইনস্টিটিউটের পক্ষ থেকে নানা রূপরেখা তুলে ধরা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 মাসের মধ্যে ঢাকার জলাবদ্ধতা নিরসনে করণীয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কর্মপরিকল্পনা প্রদান করা হবে বলে জানানো হয়। এ সময় স্থপতি ইনস্টিটিউটের সভাপতি ডক্টর আবু সাইদ এম আহমেদ, স্থপতি মোবাশ্বের হোসেন সহ 6 সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। কপিরাইট আইনের দুর্বলতার কারণেই পুলিশ আইন প্রয়োগে তেমন কিছুই করতে পারে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। আর সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, দক্ষ লোকবলের অভাবের কারণেই পাইরেসি কমানো যাচ্ছে না। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বুক পাইরেসি বিষয়ে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি আয়োজিত সেমিনারে তারা এসব কথা বলেন। যারা ক্ষতিগ্রস্ত তারা যাতে সোচ্চার হয়, পুলিশ আপনাদের পাশে থাকতে বাধ্য, আমরা অবশ্যই থাকবো। কিন্তু দুর্বল আইন নিয়ে পাশে থেকে শেষ পর্যন্ত পুলিশের দোষ হবে। পুলিশ ভালোভাবে তদন্ত করেনি, পুলিশ এটা করেনি, এটা করেনি। এই কাজটি করার জন্য যে ধরনের দক্ষ জনশক্তি, লোকবল প্রয়োজন, সেটি আমাদের নেই। আইনটা কিন্তু খুব যে দুর্বল একটা আইন বলবো আমরা তা নয়, তবে আমরা এখানে একটি জিনিস বারবার সংযোজন করার চেষ্টা করছি, কিন্তু আমরা সফল হইনি এখন পর্যন্ত। সেটি হলো আমরা এটাকে মোবাইল কোর্টের একটা বিধান আমরা এখানে আনতে চাই। কারণ মোবাইল কোর্টটা আনলে যেটা হয় যে তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত দিতে পারে, যে সিদ্ধান্তটা মানে শাস্তিটা তাৎক্ষণিকভাবে দিতে পারে। রংপুরের মিঠাপুকুরে পেট্রোল বোমায় 6 জন নিহতের ঘটনায় 132 জনের বিরুদ্ধে পুলিশের দেয়া চার্জশিট আমলে নিয়েছেন আদালত। আগামী 12 আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। বুধবার দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ চার্জশিট আমলে নিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এছাড়া পলাতক 86 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মামলার বিবরণে জানা যায়, গত 13 জানুয়ারি গভীর রাতে মিঠাপুকুর উপজেলার জায়গির বাতাসন এলাকায় চলন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে এক শিশু সহ 6 জন নিহত হন, দগ্ধ হন আরও 15 জন। এই ঘটনায় মামলা দায়েরের পর গত 17 মে উপজেলা জামায়াতের আমির এনামুল হক সহ 132 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। দেশের বাইরের খবর। ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী APJ আব্দুল কালামের মরদেহ তার জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরমে পৌঁছেছে। এখানে বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা 11টার দিকে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শেষে চিরনিদ্রায় শায়িত হবেন আব্দুল কালাম। এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার শিলং থেকে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে নিয়ে আসা হয় ভারতের সাবেক রাষ্ট্রপতির মরদেহ। সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও 3 বাহিনীর প্রধান। গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। পরে শ্রদ্ধা নিবেদনের জন্য নয়াদিল্লির নিজ বাসভবনে নেওয়া হয় মরদেহ। সেখানে এই বিজ্ঞানীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন রাজনৈতিক নেতা সহ সর্বস্তরের মানুষ। সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয় লোকসভায়। 2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের 11তম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন APJ আব্দুল কালাম। It was a 12-kilometer-long journey from the Palam airport to then Rajaji Marg and the former president's body. খেলার খবর। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ প্রসঙ্গ। টাইগাররা ফর্মে আছে বলেই প্রতিপক্ষ চাপে রয়েছে, তবে চ্যালেঞ্জ 5 দিন ধারাবাহিক ভালো খেলা। এটা ধরে রাখতে পারলে জয় পাওয়া সম্ভব হবে। টেস্ট সিরিজ জিততে এমনটাই মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। অন্যদিকে জয়ের কথা সরাসরি না বলে প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা নিজেদের ভালো খেলাটাকেই গুরুত্ব দিলেন। বৃহস্পতিবার মিরপুরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার শেষ টেস্ট শুরু হবে সকাল 9:30টায়। না, কোনো গুপ্তধনের খোঁজে না। মিরপুরের উইকেটের আচরণ কেমন হবে তা জানতে নীরব ওই উইকেটের ভাষা বোঝার চেষ্টা অধিনায়ক মুশফিকের।
কারণ সিরিজ নির্ধারণী এই টেস্টে উইকেট প্রধান চরিত্রে। টানা কদিনের বৃষ্টিতে উইকেটে নাকি গতি, সুইং আর বাউন্সের পসরা জমেছে। তাই ইঙ্গিত মিলেছে স্পিনার জুবায়ের লিখনের জায়গায় মিডিয়াম পেস অলরাউন্ডার সৌম্য সরকার খেলতে পারেন টাইগারদের সেরা একাদশে। মিরপুরের উইকেটে অলওয়েজ পেস বলার জন্য কিছু থাকে, কারণ এখানে সয়েলটা ডিফারেন্ট, তো সেখানে এসজি বলে খেলা, সো এখানে রিভার্স সুইং হয়তো বা কনসিডারেশনে আসবে। চট্টগ্রাম টেস্টে আপসহীন বোলিং পারফরমেন্সে বাংলাদেশের স্পটলাইট এবারও মুস্তাফিজে, তবে কোনো নির্দিষ্ট খেলোয়াড়ে নয়। দলের সবাই মিলে টেস্টের 5 দিন সেরাটা খেলেই ইতিহাস রচনায় মন মুশফিকের। যেটা আমাদের জন্য একটা অপরচুনিটিও, যে নাম্বার 1 টেস্ট টিমের সাথে খেলা, এবং তারা এরকম প্রেসারে, তো আশা করবো যে টেস্টটা যেন খুব ভালোভাবে শেষ করতে পারে, এবং যেটা শেষ করলে তো জানেন কি হবে, তো 1 নিলে হয়তো বা সিরিজটা বাংলাদেশ ইনশাআল্লাহ জিততেও পারে। অন্যদিকে 2006 সালের পর বিদেশের মাটিতে কখনোই টেস্ট সিরিজ হারেনি র্যাঙ্কিং এর শীর্ষ দল দক্ষিণ আফ্রিকা। সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখতে হলে র্যাঙ্কিং এর তলানিতে থাকা বাংলাদেশের বিপক্ষে জিততে হবে তাদের। এমন সমীকরণের পরেও জেতার কথা মুখ ফুটে বলতে পারেননি পটিয়া দলনেতা। বাংলাদেশ নিজেদের কন্ডিশনে খুব ভালো খেলছে, আর আমরা আমাদের সেরাটা খেলতে পারছি না। চেষ্টা থাকবে আমরা আমাদের আগের ফর্মে ফেরার, তাহলে ফলাফল আমাদের পক্ষে থাকবে। পরিসংখ্যান বলছে মিরপুরে খেলা 13 টেস্টে কোনো জয় নেই বাংলাদেশের। টেস্ট ক্রিকেটের রাজা তারা, অথচ সেই দক্ষিণ আফ্রিকায় কিনা দারুণ চাপে, আর সেই সুযোগে সাদা পোশাকের ক্রিকেটে রঙিন স্বপ্ন পূরণ করতে চায় বাংলাদেশ। অথচ দেখুন, এই কমাস আগেও এই ভাবনাটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল দিবা স্বপ্ন। ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে দিনক্ষণ সময় যেমন বদলায়, ঠিক তেমন বদলেছে বাংলাদেশের ক্রিকেটও। তাই মুশফিকের নেতৃত্বে তামিম সাকিবরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এ টেস্টের ফলাফল বদলাতে। মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে কক্সবাজার ও চট্টগ্রামের 7 নম্বর বিপদ সংকেত জারি। প্রশাসনের জরুরি বৈঠক, উপকূলের অধিবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ। মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায়ে ফাঁসি বহাল। রাষ্ট্রপক্ষের সন্তোষ, রিভিউ আবেদন করবে আসামি পক্ষ। দেশে বিদেশে আনন্দ উল্লাস। সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচার পাননি, এই রায়ে বিএনপি মর্মাহত। দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। ঐতিহাসিক এই রায়ে কলঙ্কমুক্ত হচ্ছে দেশ, বলছে আওয়ামী লীগ। নদীতে অবৈধ ঘের নির্মাণকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। মাছের উৎপাদন বাড়াতে নদী ও খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার নির্দেশ। এবং মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ হয়ে শরীরের 4 অংশ জখম হলেও 7 মাসের শিশুর বেঁচে যাওয়া অলৌকিক ঘটনা, বলছেন চিকিৎসকরা। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। যে কোনো রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে চাইলে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।